একটা ব্যাপার বলি তোমাকে, যে কোনো জিনিসের জন্যে সেই অর্থনৈতিক ব্যাপারই হোক বা সাংস্কৃতিক ব্যাপার হোক বা অন্য কিছু হোক, একটা অদ্ভুত জিনিস আমি এক্সপিরিয়েন্স করেছি জীবনে। কোনো জিনিসটা অ্যাচিভ করার জন্য আমাকে কোনো এফার্ট দিতে হয়নি। এটা খুব অবিশ্বাস্য লাগবে। আমি নিজেও অনেক সময় আমি ভাবি যে এটা তো লোকের জীবনে ঘটে না হয়তো। কখনো কোনো এফার্ট দিতে হয়নি, মানে অটোমেটিক্যালি কিছু এসে গেছে সামনে। কি অদ্ভুত ব্যাপার একটা। কোনো দিন আমাকে যে স্ট্রাগল করা বলতে যা বোঝায়, কিছু অ্যাচিভ করতে গেলে খুব পরিশ্রম করা দরকার, কখনো নয়। তুমি কি চেয়েছো তাই হয়েছে, নাকি জাস্ট অলমোস্ট। বা অনেক সময় এমন হয়েছে যা পেয়েছি তার জন্য আমার চেঞ্জ হয়েছে, আমার নিজেকে চেঞ্জ করতে হয়েছে। যেমন তোমাকে একটা উদাহরণ বলি, আমরা বাঙুর ছেড়ে দিয়ে তখন ভবানীপুরে গেলাম। ভবানীপুরের যে প্রপার্টিটা সেটা আমার স্ত্রীর প্রপার্টি। আসলে আমার শ্বশুরমশাই তার 6টি কন্যা, তিনি প্রত্যেককে সমানভাবে, তার প্রচুর প্রপার্টি ছিল, প্রচুর পয়সা। তুমি শুনলে অবাক হবে যে তার বংশের পরিচয়টা দিলে। ভবানীপুরে দেবাড়ি বলে এখন বিখ্যাত হয়ে গেছে। ভবানীপুর দেবাড়ির দুর্গাপূজা, এটা 156 বছর। এটা কিন্তু আজকে কলকাতায় যে 10টা সবচেয়ে প্রাচীন দুর্গাপূজা, তার মধ্যে 7 নম্বর হচ্ছে ভবানীপুর দেবাড়ি। আমার স্ত্রী ওই বাড়ির মেয়ে, কেমন। এবং ওই বাড়ির দুর্গাপূজার একটা বৈশিষ্ট্য হচ্ছে ওষুধটাকে সাহেব বানানো হয়েছিল, সাহেবী পোশাকে, মাথায় হ্যাট। এবং এই নিয়ে প্রচুর লেখালেখি, কাজে আনন্দবাজার টাজার সমস্ত ছবি দিয়েছে, তোমার ভিডিও করেছে, তারা ইন্টারভিউ নিয়েছে ও বাড়িতে। তো প্রচুর পয়সাওয়ালা লোক। এটা কবে হচ্ছিল, সাহেব করা হয়েছিল কোন সালে? এটা 156 বছর এই পুজোটা চলছে। তাহলে তার মানে যিনি এটা শুরু করেছিলেন তার নাম হচ্ছে রামলাল দে। দিনের সাহেব বানিয়েছিল কোন সালে? 156 বছর আগে হিসেব করেন। আচ্ছা, প্রথম উনি করেছিলেন? হ্যাঁ, উনি করেছিলেন। দুর্গাপূজাটা উনি স্টার্ট করেছিলেন, রামলাল দে। ব্যবসা ছিল তার মানে? ব্যবসা ছিল। সাহেবদের সঙ্গে সেই সময় ব্যবসা করে ওষুধকে সাহেব বানানো, এত একটা নিশ্চয়ই। তখন পরাধীন আমরা, ব্রিটিশের রাজত্ব, বুকের পাটাও ছিল, সেটা আজ পর্যন্ত চলে আসছে এখনো সাহেব? হ্যাঁ। কি বাড়িটার নাম কি? ভবানীপুর দেবাড়ি। আচ্ছা, এটা গিরিশ ভবনের আশেপাশে? এটা হচ্ছে তোমার হরিশ মুখার্জি রোডে। আচ্ছা, হরিশ মুখার্জি রোডে। আচ্ছা। তো যাই হোক, ওখানে একটা প্রপার্টি ছিল তোমাদের ফ্যামিলি বাড়ি? হ্যাঁ, ওটা মানে ভাগে আমার স্ত্রী পেয়েছিলেন বাড়িটা। আচ্ছা। তো যখন পেলাম আমি সেটাকে একটুখানি রেনোভেশন দরকার ছিল, সেগুলো করে নিলাম, করে নিয়ে আমরা ভবানীপুর চলে এলাম। এখানে সেটা অদ্ভুত পরিবর্তন হলো কতগুলো ব্যাপারে। এই ভবানীপুরে জন্ম তখন তোমার বয়স কত? ভবানীপুরে 17, আর এখানে ধরো 5, 22। এখন 87 থেকে 22 বাদ দাও, মানে তোমার মোটামুটি 65 বছর বয়স। ওই রকমই আর কি। তারপরে তখন তুমি রিটায়ার করে গেছো, হ্যাঁ, কনসালটেন্সি চালাচ্ছ? কনসালটেন্সি চালাচ্ছি। কিন্তু 65 বছর যখন বয়স, তখন ভবানীপুরের বাড়িতে এলে। শুভতা কি তখন ভারতবর্ষে আছে? শুভ যখন ভবানীপুর এলাম তখন ভারতবর্ষে না, চলে গেছে। মেয়ে বিয়ে হয়ে গেছে। তো তোমার, তুমি আর কাকিমা ভবানীপুরের বাড়িতে এলে, রিনোভেট করলে। হ্যাঁ, তোমাদের আমি জাস্ট একটু, আর আমার সঙ্গে তখন আমার শাশুড়ি ছিলেন, শাশুড়ি মা ছিলেন, শ্বশুরমশাই গত হয়েছেন। আমি কন্টেস্টটা সেট করছি। 65 বছর বয়সে তখন যখন এসছো, তুমি খুবই ভাগ্যবান, তোমার শাশুড়ি মা তখনও বেঁচে ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। এ থেকে একটা অঙ্ক পরিষ্কার হয় যে তোমার স্ত্রী বা কাকিমা খুবই খুবই অল্প, মানে আমি বলছি আমার শাশুড়ি মায়ের খুব অল্প বয়সেই সন্তান হয়েছে। হ্যাঁ, এরা সব অল্প বয়সে সন্তান। নইলে এই না, আমার শাশুড়ি অবশ্য মারা গেছেন 100 বছর বয়সে। চমৎকার। কাজে হ্যাঁ, ওনার দীর্ঘ জীবন লাভ করেছিলেন। হ্যাঁ। তো তুমি এসছো, এখানে এসছো, তোমার মোটামুটি একদিক থেকে তোমার দায় দায়িত্বর গল্পটা তোমার শেষ, অলরেডি ডান উইথ আর কি। তো তুমি, আমি তোমার কথাবার্তা যা বুঝেছি, এবং তোমার একটা, যেহেতু তুমি ব্যবসায়ী বাড়ির ছেলে, তুমি চাকরি করেছো, কিন্তু তোমার ব্যবসার ব্যাপারটা তোমার মাথায় পরিষ্কার, মানে সহজাত। সেই জন্যে তুমি যেই ডিস্ট্রিবিউশনের ব্যবসা করছো বা যাই করছো,
তুমি মায়ায় জড়াওনি ব্যবসার, না। তোমার কথা এটা খুব প্রকাশিত যে না। তুমি ব্যবসাটাকে ব্যবসার মতো করেই করেছো, মায়াতে জড়াওনি। যখন যেটা মনে হয়েছে যাচ্ছে এবার এটাকে ক্লোজার, থ্যাংক ইউ, র্যাপ আপ করে না, দিয়েছো। সেটা করতে পেরেছি, এটাও আমি সাহস করেই করেছি তখন। হ্যাঁ, সাহস করে করেছো, কিন্তু করেছো, টানোনি, অনেকে এরকম টেনে নিয়ে যায়, না, তুমি না, না, সেটাকে না। করেছো। এইবার তুমি ভবানীপুরে এসছো, দক্ষিণ কলকাতায় এসছো। এইবার তোমার এখানে আর একটা দিক যাচ্ছে 65-তে, আমি তো অন্যভাবে ভাবি যে একটা বয়সের পর মানুষ স্পিরিচুয়ালের দিকে যায়, এটা ন্যাচারাল। তুমি একদিন শুধু গানে ছিলে, এইবার তুমি যাচ্ছ 22 বছর আগে। আমি আর একটু বলে নি, তখন সেই সময় তোমার আশেপাশে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তুমি কি দেখছো, মানে কলকাতা শহর কি দেখছো? আমি যখন ভবানীপুরে এলাম, আশেপাশে বলতে আমার স্ত্রীর জেঠতুতো ভাইরা ছিল কাছাকাছি। আর যেখানে যে বাড়িটা আমরা থাকতাম তার কিছুটা দূরেই চন্দ্রনাথ চ্যাটার্জি স্ট্রিটে ওদের আদি বাড়ি, যেখানে দুর্গাপুজো হয় এখনো, যে বাড়িতে ওর জন্ম, সেখানে ওর কাকারা ছিলেন। কাকা ছোট, ওর বাবারা ছিলেন 4 ভাই। তা আমি যখন এসছি ভবানীপুরে, তখন বড় ভাইও বেঁচে নেই, আর আমার শ্বশুরমশাই ছিলেন দ্বিতীয়, তিনিও বেঁচে নেই। তৃতীয় যিনি ছিলেন তিনিও বেঁচে নেই। চতুর্থ, যিনি এই দুর্গা বাড়িতেই থাকতেন উপরতলায়, তিনি জীবিত। আত্মীয় বলতে এই 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 কয়েকটা ঘর। আর ছিল যারা, তারা তো অনাত্মীয়, তাদের পাড়া প্রতিবেশী সব পরিচয় টরিচয় হলো, এবং ভালো, প্রত্যেকেই ভালো ছিল, ভালো ব্যবহার ছিল। কিন্তু এখানে সে ওই যে একটু আগে বললাম যে স্পিরিচুয়াল দিকটাতে আস্তে আস্তে আমার প্রবেশ হলো। সেটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই ছিল রামকৃষ্ণ মিশনের একটা আশ্রম, নাম ছিল গদাধর আশ্রম, কেমন। তো ওখানে প্রতি সন্ধ্যায় আরতি হয়ে যাওয়ার পরে 7টা থেকে 8টা 1 ঘন্টা করে ক্লাস হতো। ওরা বলতেন ক্লাসে বলতে সে 1 ঘন্টার গান হতে পারে, ভক্তিগীতি হতে পারে, 1 ঘন্টায় কোনো মহারাজের বক্তৃতা হতে পারে, এগুলোকে ওরা ক্লাস বলতেন, ক্লাস নেওয়া বলতেন। তো এখানে অনেকে গান করে, আমার স্ত্রী প্রত্যেক সন্ধ্যেই যেতেন। তো ওখানে গিয়ে গান শুনে শুনে আমার স্ত্রীর মনে হয়েছে, আরে আমার হাজব্যান্ডের থেকে ভালো গান করে। তো একদিন মহারাজের কাছে চলে গেছে দোতলায়, যেখানে মহারাজের বসার ঘর, অফিস। সেখানে গিয়ে স্বামী ঋদ্ধানন্দ নাম ছিলেন, ওনাকে নমস্কার, প্রণাম। তাকে কি বলছে, আমার স্বামী গান করেন, এই রেডিওর কথাটা তো সব বলেছে, তো এখানে গান গাইতে চান। বলে, কেন, আপনার স্বামী যদি গান গাইবার ইচ্ছে হয়, ঠাকুরের না গান গাইতে ইচ্ছে হয়, বাড়িতে বসে গান করবেন। এই হচ্ছে প্রথম রিয়াকশন। ওর তো খুব মন খারাপ, এসে আমাকে বলছে যে এখন এই অবস্থা। উনি বললেন বাড়িতে বসে গান গাইতে। তো আমি দেখলাম আমার স্ত্রীর মনটা সত্যি খুব খারাপ হয়েছে। তো আমি বললাম, চলো একদিন আমি যাবো তোমার সঙ্গে। মহারাজের কাছে গেলাম, গিয়ে মহারাজকে বললাম, মহারাজ এই আমার ব্যাকগ্রাউন্ড গানের, তো আমি কি এখানে গান গাইতে পারি? তখন বললেন যে হ্যাঁ পারেন, কিন্তু পরীক্ষা দিতে হবে। তো হ্যাঁ দেবো। তো উনি একটা দিন ঠিক করে দিলেন, দুপুরবেলা। সেদিন অন্য কেউ গাইবে না, আমার গানটা আরেকজন মহারাজ, যিনি পূজারী মহারাজ ছিলেন, তিনি গান গাইতেন। তিনি আমার গান শুনবেন, শুনে যদি বলেন যে হ্যাঁ ভালো গাইছেন, তাহলে গাইতে দেওয়া হবে। তো আমি আমার যে তবলিয়া বাজাতো তাকে শুধু নিয়ে গেলাম, আর কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে নিই। হারমোনিয়াম আশ্রমেরই হারমোনিয়াম, তবলাও আশ্রমেরই। তো মহারাজ গান শুনছেন, আমি মহারাজকে জিজ্ঞেস করলাম, মহারাজ কটি গান গাইবে? তুমি বললেন 3টি গান করুন। তো আমি 3টি ভক্তিগীতির বিভিন্ন গান আমি গাইলাম। তারপরে আমি থেমে গেছি। উনি বলেন, করুন করুন, করে যান। 4টে হলো, 5টা হলো, 6টা হলো, থামতে বলছেন না। 12টা গান গাইলাম। গিয়ে আমি গানটা থামিয়ে তাকিয়ে আছি মুখের দিকে। বললো, খুব ভালো গেয়েছেন।
তারপরের মাস থেকে ওদের প্রোগ্রাম ছাপা হতো, তাতে প্রত্যেক মাসে মানে বহু বছর ধরে প্রতি মাসে আমার 1 ঘন্টা করে গান বাঁধা ছিল। আচ্ছা, এখানে কি হলো এবার? ইতিমধ্যে আমার স্ত্রী বললেন যে বেলুড়ে স্বামী রঙ্গনাথানন্দজির কাছে দীক্ষা নেব। ওর এক বান্ধবী, তিনি যাবেন দীক্ষা নিতে, বলছে আমি নেব, তোমাকেও নিতে হবে। তো প্রথমে আমি খুব মত দিইনি, বললো না ও সব করে কী হবে, বললো না চলো চলো। গেলাম। এখন ভাবি এটাও ঠাকুরের ইচ্ছা। তো বেলুড়ে গিয়ে আমরা দুজন দীক্ষা নিলাম। তারপরেতে এসে জীবন যেরকম আশ্রম থেকে যেরকম নির্দেশ সেরকমভাবে চলে, আর প্রত্যেক মাসে প্রোগ্রাম করি। করতে করতে হঠাৎ আমার ঝোঁক হলো, আচ্ছা কথামৃতে তো কত গান আছে, দেখি কথামৃতের গানগুলো করি না কেন। আমি এখন অন্য ভক্তিগীতি গাইছি, কিন্তু কথামৃতের গানগুলো গাইব। কথামৃত আমার স্ত্রী বোধহয় 2-3খানা কথামৃত ছিল, ওর এসব বইটা কেনার খুব বাতিক ছিল। তো আমি কথামৃতের গানগুলো, এখন তো কথামৃতের গানের তো কোনো স্বরলিপি নেই গানের, কিন্তু কিছু বই আছে যেগুলো কথামৃতের উপরে বাজারে বই পাওয়া যায়, মানে বড় লাইব্রেরিতে পাওয়া যায়, রেফারাল। সেই বইগুলোর মধ্যে কোনো গানের উল্লেখ করে লেখা আছে গানের রাগ ছিল এই, তাল ছিল এই, সুরটা কী ছিল জানা নেই, কে রাগের এবং তালের নির্দেশটা সেই বইগুলোতে পাওয়া যাচ্ছিল। আমি কী করলাম, কথামৃতের বহু গান আমি এই সুর আর তালের ওপর নির্ভর করে সুর করে ফেললাম, করে সেইগুলো আমি গদাধর আশ্রমে প্রতি মাসের অনুষ্ঠানে প্রথমে শুধু গানগুলো গাইতাম, শেষে গানের আগে রেফারেন্সগুলো বলে, কথামৃতে যে রেফারেন্স আছে, কবে হয়েছে, কে ছিলেন, কী বলেছেন, এই সমস্তগুলো বলে গানগুলো গাইতে আরম্ভ করলাম। করতে করতে মনের মধ্যে একটা অদ্ভুত একটা ভাব এলো, আচ্ছা এগুলো লিখলে কীরকম হয়। এই যে গানগুলো আমি গাইছি, কোন গানটা কে গেয়েছিলেন, কবে গেয়েছিলেন, কে শ্রোতা ছিলেন, তাদের কী বক্তব্য ছিল, গানটা কী রাগ, কী তাল, এসবগুলো বিশ্লেষণ করে যদি আমি লিখতে আরম্ভ করি প্রতিটা গান সম্বন্ধে, কে গীতিকার, তখন আমি লিখতে আরম্ভ করলাম, মানে লিখেই যেতে আরম্ভ করলাম। লিখতে লিখতে একটা জায়গায় আমি আটকে গেলাম আরও কিছু রেফারেন্সের জন্যে। যেমন কীর্তন গানের একটা বর্ণনা দিচ্ছি, কত রকমের কীর্তন গান, কোথায় কী গান ছিল, কারা কী ধরনের গান গাইতেন, তাদের কী বৈশিষ্ট্য ছিল, কী তালে গাওয়া হতো, এসবগুলো খবরগুলো বই পড়া ছাড়া কোনো গতি নেই। তো আমাদের তখন গদাধর আশ্রমের অধ্যক্ষ ছিলেন স্বামী অমলাত্মানন্দজি। ওকে কি বললাম যে মহারাজ আমার এরকমটা লেখার ইচ্ছা, কিন্তু আমি তো এই রেফারেন্সগুলো পাচ্ছি না। তখন উনি বললেন যে গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার যে লাইব্রেরি আছে, 2.5 লাখের উপর বই আছে, সেখানে আপনি সমস্ত রকম বই পাবেন, কিন্তু মেম্বার হতে হবে। আপনি ফর্ম নিয়ে আসুন, আমি এন্ডোর্স করে দেবো, চলে যাবেন আপনি। ফর্ম নিয়ে এলাম, উনি তো সইটাই করে টলে যা লেখালেখি দিয়ে স্ট্যাম্প করে দিলেন গদাধর আশ্রম অধ্যক্ষ বলে। এটা নিয়ে আমি গেলাম গোলপার্কে। ওখানে গিয়ে যেখানে জমা দিলাম, ওরা বললেন যে এইটা নিয়ে আপনি ভেতরে ঘরে যান, আশিস ভট্টাচার্য বলে এক ভদ্রলোক আছেন, উনি আমাদের রেজিস্ট্রার, ওকে দিয়ে সই করিয়ে আনুন। পরে শুনলাম উনি স্বামী ভূতেশানন্দজি পরিবারের লোক। তো ওকে গিয়ে আমি ফর্মটা দেখালাম, সই রয়েছে স্বামী অমলাত্মানন্দজির, তার সঙ্গে ইনার আবার ভীষণ খাতির। উনি আমাকে বললেন এর সঙ্গে পরিচয় হলো কী করে আপনার, সব ইতিহাস বলতে হলো যে আমি ওখানে প্রত্যেক মাসে গান করি। তো উনি শুনে বললেন যে আপনি ওখানে গান করেন, তো আমাদের এখানে কেন গান না? আমি বললাম দেখুন এটা তো আমার ওপর নির্ভর করে না, আপনারা গাইতে বললে আমি গাইব। বলে এক কাজ করুন, আপনি যান মেম্বারশিপটা নিয়ে যান, কার্ড টার্ড বানিয়ে নিয়ে ফেরার সময় আমার সাথে দেখা করে যাবেন। বলে হ্যাঁ দেখা করবো। আমি এসছি এদিকে কার্ড বানাতে। উনি সেক্রেটারি হচ্ছেন স্বামী সুপর্ণানন্দজি, তার কাছে গিয়ে আমার কথা বলেছেন।
তো উনি বোধহয় বলেছেন দেখা করিয়ে দাও। তো আমি ফেরার সময় দেখা করলাম আশিসবাবুর সঙ্গে। উনি আমাকে নিয়ে গেলেন সুপর্ণানন্দজির কাছে, কি কথাবার্তা হলো। তখন উনি আমাকে বললেন যে হ্যাঁ, গাইবেন আপনি। আমি কথামৃতের পাঠ করি। আমার দিনে আমি খুব সংক্ষেপে পাঠ করব, আর ৪৫ মিনিট সময় আপনাকে দেবো, আপনাকে গান গাইতে হবে, এবং কথামৃতের গান, তবে আপনার পছন্দ মতো নয়। আপনি গানের একটা লিস্ট দেবেন, আমি বেছে দেবো যে এই গানগুলো আপনি ৪৫ মিনিট গাইবেন। আমাকে একটা তারিখ বললেন, আমি গানের লিস্ট বানিয়ে নিয়ে গেলাম, টিক মেরে দিলেন যে এইগুলো গাইবেন। তারপরে তো সেদিন আমি আমার মিউজিক অ্যান্ড সব নিয়ে গেলাম। খুবই সাকসেসফুল অনুষ্ঠান হলো। পরে আবার উনি আমাকে আর একটা অনুষ্ঠান দিলেন, ওই ৪৫ মিনিট, আরেকদিন ওই। এবং মানে আমার সৌভাগ্য যে গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, এই বিবেকানন্দ হল হচ্ছে সবচেয়ে বড় হল। ওখানে ভারতবর্ষের কেন সারা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত শিল্পীরা ওখানে বসে অনুষ্ঠান করে গেছেন। ওই মঞ্চে বসে আমি গান গাইছি, এটা যেন আমাকে এটা কিরম আবেগে মানে অভিভূত করে ফেললো ওখানে বসে। মানে আমি নিজেকে চিনতে পারছি না, এরকম অবস্থা। অদ্ভুত একটা অনুভূতি। দেখুন, তার আগে কিন্তু আমি ইংল্যান্ডে ২০০৫-এ ২০০৮-এ আমি অনুষ্ঠান করেছি, এবং অনুষ্ঠানগুলো আমি আপনাকে কাগজ দেখাবো, ওখানকার পেপারে আমার নাম বেরিয়েছে যে ইন্ডিয়া থেকে ওরা রিনাউন্ড আর্টিস্ট বলে লিখেছে। আমি ওখানে ওয়ার্কশপ করেছি, বাচ্চাদের দিয়ে মুখোশ নাচের অনুষ্ঠান করেছি, আমারই লেখা, আমারই সুরে গীতিনাট্য করেছি। আমার ওখানে ম্যানচেস্টার টিভিতে লাইভ প্রোগ্রাম করেছি, ভিক্টোরিয়া হলে প্রোগ্রাম করেছি, খুব সাকসেসফুল প্রোগ্রাম এগুলো। ওখানে আমার গান শুনে লিডসে বিবিসি একটা বাংলা অনুষ্ঠান হয়, যিনি বাংলা অনুষ্ঠানের পরিচালক, তিনি আমার গান শুনে আমার অফার দেন যে আপনার আমার ইন্টারভিউ নেব। আমি লিডসে বিবিসিতে গেছি, সেখানে লাইভ আমার ইন্টারভিউ, আমার গান ব্রডকাস্ট করা হয়েছে, বিবিসি রেডিও, কিন্তু টিভি নয়। এত কিছু করার পরেও আমি আজকে গোলপার্কে রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ হলে বসে আমার সারা গায়ে দিই না, এটা ঠিক কারেক্ট যাচ্ছে। এরকম অনুভূতি আমার জীবনে হয়নি। আমি মানে কথা বলতে পারছি না, কান্নায় গলা বুঝে যাচ্ছে, এরকম অবস্থা। যাই গাইলাম, খুব সফল অনুষ্ঠান। এটার পরে আমার ঝোঁক হলো আমাকে একটা বই লিখতেই হবে। ৩.৫ বছর ধরে আমি ওই লাইব্রেরিতে গেছি, আমি তথ্য জোগাড় করি ৩.৫ বছর। ওই লাইব্রেরিতে যে বই পাইনি, ঘটনাক্রমে সেই বই আমি অন্য জায়গায় পেয়ে গেছি। একটা গানে আপনি অবাক হয়ে যাবেন, এগুলোকে কি বলবেন, এগুলো ব্যাখ্যা পাবেন না। যেমন একটা গান আছে, আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, কুমকুম মারবো রাঙা চরণে। এই গানটা আমি যখন রানাঘাটে থাকতাম, আমাদের বাড়িতে একজন একটা ভিখারি আসতেন, খঞ্জনি বাজিয়ে এই গানটা গাইতেন। এটা যে কথামৃতের গান আমি জানতাম না, কিন্তু গানটা আমার মনেও নেই। কথামৃতে যখন ২৩৮টা গানের আমি পুরো লিস্ট বানিয়েছি, ২৩৮টা গান এই বইটার মধ্যে আছে, আমি দেখাবো বইটা। সে ২৩৮টা গান আমি জোগাড় করেছি, এই গানটা পাচ্ছিলাম না কোথাও। তা আমার এই যখন এই অপারেশন হয়েছে আমার ইন্টেস্টাইনে, মেয়ের বাড়ি সে ১ মাস ছিলাম, আমি আমার স্ত্রী। একদিন হঠাৎ বসে চা খাচ্ছি, ১০টা ১০:৩০ হবে, হঠাৎ দূর থেকে এই গানটা একজন খঞ্জনে বাজিয়ে গান গাইছে পাশের একটা বাড়িতে, এই গানটা। আমি সঙ্গে সঙ্গে ডাক 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 ডাক, শিগগির ডাক। বাড়িতে ডেকে আনা হলো, তাকে গানটা শুনলাম, লিখে নিলাম, তাকে টাকা দিলাম। কে পাঠিয়ে দিল গানটা, ব্যাখ্যা পাবেন? যে গান কোনো বইতে নেই,
আমি এত বই ঘেঁটেছি আমি গোলপার্কের রামকৃষ্ণ মিশনের লাইব্রেরিতে, এই গানটা কোথায় পাইনি। সেই গানটা একজন গান গিয়ে একজন বাউলি বলুন যাই বলুন আমার দরজায় এসে আমাকে পৌঁছে দিয়ে গেলেন গানটা। কি বলবেন এই ব্যাখ্যা? আচ্ছা, ইতিমধ্যে আমার বই কমপ্লিট হয়েছে। আমি এখান থেকে আমার মেয়ের বাড়ি থেকেই একদিন আমি আনন্দ পাবলিশার্সকে ফোন করলাম। আমি আমি এগুলো তখন পাবলিশার করছি যে বইটা যে তৈরি হলো এটা গতি করতে হবে। তো আমি করতাম কি, গুগল খুলে কলকাতার যত পাবলিশার আছে ভালো পাবলিশার, তাদের নাম ঠিকানা ফোন নাম্বারটা সব নিতাম। তা আমি বললাম প্রথমে আমি আনন্দ পাবলিশার্সের চেষ্টা করব। তো আমি ফোন করলাম, আগে ভদ্রম ধরলেন, তাকে বললাম যে আমি এরকম একটা বই করতে চাই, তো কার সঙ্গে কথা বলবো। তো উনি ওদের যিনি এই দায়িত্ব আছেন তাকে ধরিয়ে দিলেন, তাকে বুঝিয়ে বললাম এরকম। তো উনি বললেন যে আপনার যে কন্টেন্টস কী কী আছে সেইটা আমাকে লিখে পাঠান, কী কী আছে এই বইটার মধ্যে। আমি পুরো সূচিপত্র লিখে পোস্ট করে দিলাম। 10 দিন পরে ফোন এলো, আপনার এই বইটা আমরা ছাপবো, আপনি ম্যানুস্ক্রিপ্টটা পাঠান। ভাবতে পারেন? পাঠালাম, প্রথম বই, সবচেয়ে বড় পাবলিশার, এক কথায় অ্যাপ্রুভাল, এইটা বইটা হাতে নিয়ে দেখুন। আচ্ছা, তোমার এটার টার্নিং পয়েন্ট। এটা টার্নিং পয়েন্ট। তারপরে এর সূত্র ধরে বলি, এর সূত্র ধরে ওই যে লেখার হ্যাবিটটা তৈরি হলো। আমি আগে খুব ছোটোবেলা থেকে, মানে বললাম তো স্কুলে আমাকে মানে সেই পত্রিকা সম্পাদক, ছাত্র সম্পাদক করেছিলেন লেখার তখন থেকেই। কিন্তু এই ধরনের লেখা, এটাতে লেখা হলো, এরপরে আমার হঠাৎ মাথায় হলো তাহলে আমার ছোটোবেলার কথা যদি আমি লিখি, যেগুলো আমার চোখে দেখা আমার জীবনে ঘটেছে, সেটা তো আমি লিখতে পারি। সেটা বই একটা হলো, এবং ফর্চুনেটলি এটা ভালো প্রকাশক পেয়ে গেলাম, লালমাটি, খুব নামকরা প্রকাশক, লালমাটি। বইটার নাম হচ্ছে ক্লাস 4-এর গল্প। ছোটোবেলার গল্প যেগুলো বলছিলাম, পাংশায় যেগুলো ঘটেছিল সেইগুলো ঘটনা নিয়ে বইটা। তারপরে আমি যেহেতু ছড়া লিখি, তো আমি বলছি টাউন মাউস, কান্ট্রি মাউস নিয়ে ওইটা শহরের রেজোর, গাঁয়ের রেজোর, যেটা আমি ইংল্যান্ডে করিয়েছিলাম বাচ্চাদের, ওখানকার বাচ্চাদের দিয়ে মুখোশ নাচ, কেউ ইঁদুর সেজেছে, কেউ বিড়াল সেজেছে, এরকম আর কি। টাউন মাউস, কান্ট্রি মাউস এই গল্পটা, শহরের ইঁদুর, গাঁয়ের ইঁদুর, বিড়াল ইত্যাদি, মানুষ ইত্যাদি। তো তখন থেকে আমার লেখার অভ্যাস ছিল, কিন্তু সেটা আরো ব্যাপকভাবে শুরু করলাম এটা থেকে। এটা যেন আমাকে এটা মানে ধাক্কা মেরে দিল লেখার জগতে ঢোকার জন্য। তারপরে তো এখানে এলাম, আমার স্ত্রী চলে যাওয়ার পরে আমার একটা সমস্যা হলো সময় কাটানো, আর আমি একা থাকি। মেয়েরা অবশ্য বলেছিল আমাদের সঙ্গে সাথে থাকো, কিন্তু আমার আমার ভালো লাগে, একা থাকতে ভালো লাগে। স্ত্রীর সঙ্গে থাকতে অবশ্যই আরও ভালো লাগতো, দ্বৈত জীবন ছিল, কিন্তু এখন আমি একাকী হলাম, এই সময়টা তো বাড়াতে হবে। এই সময় অজস্র লিখতে আরম্ভ করলাম, অজস্র গল্প, কবিতা। আর নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন এখানে একটা আছে হাওড়াতে, তাতে আমাদেরই এই ফ্ল্যাটের উপর নিচে তলায় থাকেন এক মহিলা, উনি তার মেম্বার। তো উনি আমাকে নিয়ে গিয়ে সেখানে ভর্তি করলেন। ফলে অনেকগুলো পত্রিকার সঙ্গে যোগাযোগ হয়ে গেল, আর এই পত্রিকার চাহিদার জন্য অজস্র গল্প লেখা শুরু হলো, গল্প, কবিতা, ছড়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে লেখাটা একেবারে খুব ভালোভাবে তখন এসে গেল আমার কাছে, এবং যার ফলে এখন আরেকটা বই বেরোচ্ছে 18টা গল্প নিয়ে। ও, তোমাকে বলা হয়নি, এই যে পুজো সংখ্যা গেল সন্দেশ পত্রিকা, এই সন্দেশ পত্রিকায় সন্দীপ রায় নিজে আমার গল্প পছন্দ করেছেন, ডিটেকটিভ গল্প ছাপা হয়েছে এবারে পুজো সংখ্যায়।
আচ্ছা, একটা ডিটেকটিভ গল্প ছাপা হয়েছে, আছে আমার কাছে সেই সন্দেশটা। আমি ভবানীপুরে বাড়ি কবে ছেড়ে দিলেন বা বিক্রি করে দিলেন? সেটা 2018 শেষের দিকে, 2018 মে। আচ্ছা, বিক্রি করে দিলেন। আচ্ছা, বিক্রি করে এখানে চলে এলেন। মানে মেয়ের কাছাকাছি থাকা। হ্যাঁ, মূলত আমাদের দেখাশোনা কে করবে, অত দূরে যেতে পারে না ওরা, আহ, সম্ভব নয়। এখানে থাকলে কি চট করে এলো রইল। আর এখন তো আরো একটু বেশি করে দেখে, যেহেতু আমি একা, বেশি করে খোঁজ খবর রাখে এখন। আমি একটা, এই যে তোমার জার্নিটা জীবনে, হ্যাঁ, তোমায় যদি কেউ বলে আর কি, যে তুমি এত কিছু দেখলে, এত চোখের সামনে হলো, ধরো এই কথাটা তুমি যেটা বলছো সেটা তোমার তোমার নাতি নাতনির কেউ বিবাহযোগ্য, কেউ বিবাহ হয়ে গেছে, তাদেরও সময় যাবে, তাদেরও এ হবে। তুমি কি বললে যেতে চাইবে তাদেরকে? মানে তুমি কি, বাণী বলবো না, কিন্তু তুমি যেটা শিখলে, তোমার নিঃশেষ করে যে যদি সার সংক্ষেপ বলা হয়, তুমি কি বলে দেবে? দেখো, আমার আমার কি জানো তো, আমার বক্তব্য মানে বলে নয়, শেখা দুভাবে হয়। এক হচ্ছে কেউ বলে দিচ্ছে শিখছি, কেউ দেখাচ্ছে দেখে শিখছে। দেখে শেখা, শুনে শেখা। আমি প্রেফার করি দেখে শেখা। ওরা আমাকে যা দেখেছে তাই শেখো। আমার জীবনটা আমি এমনভাবে চালাইনি যাতে সেটা থেকে কোনো শিক্ষা নিতে কেউ লজ্জা পাবে। আমার জীবনটা এমনভাবে চালিয়েছি যে সেটা যদি কেউ অনুকরণ করে, অনুসরণ করে, তার লজ্জা পাওয়ার কিছু নেই, বরং গর্ব করার উপাদান পাবে সে। এবং আমার ছেলেমেয়েরা সেটা বলে, এটাও আমার একটা তৃপ্তির ব্যাপার।